কংগ্রাচুলেশন ভাই শঙ্কর, আমি ভাবতেই পারিনি নিশ্চিত ফাঁসির মুখ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে তুমি যে তাকে বেকসুর খালাস করে আনবে। ইটস মিরাকুলাস। আমাদের বার লাইব্রেরির সব প্রধান উকিলরাও তোমার প্রশংসাতে উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস 10 বছরের মধ্যে তুমি পাটনার সেরা ফৌজদারি উকিল হবে। আমাদের মতো টিউশনি করে পাশ করা উকিলের পক্ষে 10 বছর অনেক বছর ভাই। আর তাছাড়া এই 10 বছর কাটিয়ে সেরা ফৌজদারি উকিল হওয়া খুবই শক্ত। আচ্ছা কৃষ্ণদাস, চলি, আমার জন্য পছন্দ অপেক্ষা করছেন। কংগ্রাচুলেশন ভাই, গুড লাক। কখন এলি রে শঙ্কর? তা অনেকক্ষণ হবে। তোর সেই খুনের মামলা কি হলো রে শঙ্কর? কেসটা আমি জিতেছি মা, আসামি একেবারে বেকসুর খালাস। পুলিশ এমন ভাবে কেসটাকে সাজিয়েছিল যে তার ফাঁসি হয়ে যায়। শেষকালে আমি তাকে ফাঁসির হাত থেকে ছিনিয়ে এনে একেবারে নির্দোষ বলে প্রমাণিত করলাম। কি মা, মা আজ আমি প্রথম খুনে মামলায় জিতলাম। কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে তা নয়, তোমার দু চোখ জলে ভরে এলো। আশীর্বাদ কি আজ তোকে নতুন করে করতে হবে শঙ্কর? নিশ্চয়ই করবে, সকাল সন্ধ্যে করবে, রোজ রোজ করবে। তাই তো করি বাবা। না মা, চিরকালই দেখে আসছি খুনে মামলার নাম শুনলেই তোমার দু চোখ জলে ভরে আসে। অথচ তুমিই আমাকে শিখিয়েছো কোনো গরিব লোক খুনে মামলায় পড়লে আমি যেন পয়সা না নিয়ে তাকে ডিফেন্ড করি। তাই চিরদিন করবি শঙ্কর, এটা তোর জীবনের ব্রত বলে মনে রাখিস। কিন্তু মা, রামলাল পাত্রের কেসের মতো কেস তো প্রতি মাস পাওয়া যায় না, আর তাতে নাম হলেও পয়সা বিশেষ হয় না। এই তো এই 1 বছর ধরে ওকালতি করে মাসে আমি 30-40 টাকা রোজগার করতে পারিনি। তাই ইলা বলছিল। কি বলছিল ইলা? ওর বাবার আন্ডারে ল ক্লার্কের চাকরিটা আমি নিই, মাইনে আপাতত। না শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, কিছুতেই না। ওকালতি তোকে করতেই হবে। কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে মা, তোমাকে কাজ করার থেকে বিশ্রাম দেওয়ার কর্তব্য। তোর একমাত্র কর্তব্য আমি যা বলি তা শোনা। তুমি ভালো করে ভেবে দেখো মা। আমি খুব ভালো করে ভেবে দেখেছি শঙ্কর। কিন্তু 5-10 বছরের আগে কোনো উকিল নিজের পায়ে দাঁড়াতে পারে না। আজ 12 বছর মেয়ে স্কুলে সেলাই শিখিয়ে আমি তোকে MA ল পাশ করিয়েছি। দরকার হলে আরো 10 বছর সেলাই শিখিয়ে আমি তোকে ওকালতিতে দাঁড় করিয়ে দেবো। চাকরি নেওয়া কিছুতেই চলবে না, 1000 টাকা মাইনে হলেও না। একথা তুই ইলাকে পরিষ্কার বলে দিবি। এমন একটা চাকরি ছেড়ে দেওয়া মানে হাতে লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া। তুমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে বলো শঙ্কর, তিনিও তো তোমার সুখ চান। দেখো ইলা, তোমার সুখের ধারণার সঙ্গে তার সুখের ধারণা মিলবে না, তবু তাকে বলবো। তবে মায়ের ইচ্ছার বিরুদ্ধে ওকালতি আমি ছাড়তে পারবো না। কি আছে ওকালতিতে আজকাল? তার চেয়ে ভালো মাইনে, ভবিষ্যতের বাঁধা উন্নতি। তুমি আমি স্বাধীনভাবে থাকবো মাথা উঁচু করে, তোমার মাও বিশ্রাম পাবে, আর আমরাও সুখে শান্তিতে থাকবো। কথাটা এদিক থেকে কোনোদিন ভেবে দেখিনি এলা। তোমার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে আমারও কিছু বলার আছে, এ কথা তোমার আর তোমার মার বোঝা উচিত। দেখি, কিন্তু ইলার কথা রাজি হলে আমাদের সংসারের দিক থেকে যে অনেক সুবিধা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মা। ইলা শুধু চায় যে ওকালতি ছেড়ে দিয়ে ওর বাবার দেওয়া চাকরিটা আমি নিই। ও কথার মীমাংসা হয়ে গেছে শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, ওকালতি তোকে করতেই হবে। কিন্তু মা, আমি জুনিয়র উকিল, আজ একটা খুনে মামলায় জিতে নাম পেয়েছি, কিন্তু পয়সা পাইনি। কাল আমার কোনো কেস নেই। ইলার কথা রাজি হলে আমাদের দৈনন্দিন জীবনের অভাবের গ্লানি থেকে মুক্তি পেতে পারি।
কিন্তু তোর বাবার সত্যিকারের পরিচয় পেলে ইলা কি তোকে বিয়ে করতে রাজি হবে? ইলা আমার পিতৃ পরিচয় জেনেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। না না না, ইলা তো সত্যিকারের পিতৃ পরিচয় জানে না। জানে না? জানে মা, ইলা আমাদের সব কথা জানে। আমার বাবা প্রশান্ত চৌধুরী বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির ইন্সপেক্টর ছিলেন। 12 বছর আগে তিনি অফিসের কাছে রেঙ্গুনে গেছিলেন, সেইখান থেকে তিনি নিরুদ্দেশ। ইলারা আমাদের সব কথাই জানে মা। না না না, তারা জানে না, তারা কোনো কথাই জানে না। মা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি শঙ্কর, তোর বাবা নিরুদ্দেশ নন। না না না, আর তার উপাধি চৌধুরী নয়, চ্যাটার্জি। আমার বাবারা চৌধুরী ছিলেন। আমার বাবা যদি প্রশান্ত চ্যাটার্জি হয়, তাহলে তাহলে আমি শঙ্কর চৌধুরী হলাম কেমন করে? মা, যদি কোনো কথা বলতে না চাও, আমি তোমায় কোনো প্রশ্নই করব না। তুমি সব কথা বলে তোমার মনকে তুমি হালকা করো মা। বলো মা, আমার বাবার সত্যিকারের পরিচয় কি? বলো মা। মা, বাবার সম্বন্ধে সমস্ত কথা জানবার অধিকার আমার আছে। বলো মা, কোনো কথা গোপন না করে আমাকে সব কথা খুলে বলো। আমার চিরকাল ভয় ছিল, হয়তো একদিন কি বলতে কি বলে ফেলবো। এ প্রশ্ন তুই আমায় করবি, আমাকেও তার জবাব দিতে হবে। আজ 12 বছর যে আমি সেই কথা বুকের মধ্যে চেপে রেখেছি, ভগবানকেও গোপন করে। আমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার হাতের লোহা শাখাই তার সাক্ষী। তুমি জানো কোথায় তিনি আছেন? জানি। কোথায়? কলকাতার প্রেসিডেন্সি জেলে। কলকাতার প্রেসিডেন্সি জেলে? খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। বাবা সম্বন্ধে আমি সব কথা জানতে চাই। কাকে খুন করার অপরাধে অভিযুক্ত হন? হেমাঙ্গিনী বলে একটি মেয়েকে। কোথায় ঘটনা ঘটেছিল? কৃষ্ণনগরে। সেইখানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস ছিল। সহদেব দত্ত বলে একজন ছিলেন সেই অফিসের ম্যানেজার। তিনি সেখানে গিয়েছিলেন হেমাঙ্গিনীর জীবন বীমার অনুসন্ধান করতে। সেইখানেই ঘটনা ঘটে। আমি তখন তোর মামার বাড়িতে। এই ঘটনা ঘটবার সময় আমি কিছুই জানতে পারিনি। জানতে পারলাম সব শেষ হয়ে যাবার পর, জেল থেকে তার চিঠি পেয়ে। সেই তার প্রথম, সেই তার শেষ চিঠি। মা, মা, শঙ্কর, এই অন্ধকারে একলা বসে কি ভাবছিস রে? বাবার কথা। আজ 12 বছর আমিও ভাবছি দিন রাত। ভেবে এর কোনো কুল কিনারা নেই বাবা। ভাবনা তো বুঝে এড়ায় না মা। তা যায় না। আজ আমি আর তুমি ছাড়া আমাদের সংসারে আজ কেউ নেই। না বাবা, আরেকজন আছে। যদিও আজ 12 বছর আমরা তাকে দেখিনি। আচ্ছা মা, বাবা জেল থেকে চিঠি লেখার পরে আর কোনো চিঠি লেখেননি কেন? সেই চিঠিতে তার কারণও লেখা আছে বাবা। সে চিঠি তোমার কাছে আছে? সেই তার শেষ স্মৃতিচিহ্ন। তিনি ছিঁড়ে ফেলতে বললেও আমি পারিনি বাবা। মা,
এই মহামায়া, কত আশা করেছিলাম তুমি আমি খোকাকে নিয়ে সোনার সংসার তৈরি করব। আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হেমাঙ্গিনী বলে একজন মেয়ে লোককে খুন করার অপরাধে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। পৃথিবীতে আর কেউ বিশ্বাস না করো, অন্তত তুমি বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের প্যাঁচে জজ ও জুরির বিচারে আমায় শাস্তি দিল ভগবান জানেন আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কাছে আমার জীবনের শেষ অনুরোধ, শুধু অনুরোধ নয়, ভিক্ষে, আমার সঙ্গে সমস্ত সম্বন্ধ মুছে ফেলে দিও। নাম গোপন করো, পরিচয় গোপন করো, দেশ ত্যাগ করো। আমার খোকা, আমার শঙ্কর যেন কখনো জানতে না পারে যে তার বাবা খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। শুধু তার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে ভিক্ষাটা দিও, খোকাকে উকিল করো। সে যেন আমার মতো মিথ্যা অপরাধে অভিযুক্ত আসামিদের পক্ষ সমর্থন করে। ভাগ্যের ওপর তোমাদের ভার দিয়ে আমি আমার খবরের মধ্যে ঢুকলাম চিরকালের জন্য। আজ মনে হচ্ছে এতকাল যা বিশ্বাস করে এসেছিলাম, আইন, আদালত, বিচার, ন্যায়, ধর্ম, ভগবান, সব মিথ্যে। শঙ্কর, শঙ্কর, আজ 12 বছর আমি হাত দিয়ে পা দিয়ে দিন ঠেলে রেখেছি শুধু একটি মাত্র আশা নিয়ে তুই বড় হয়ে উকিল হয়ে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি। সেই দিনটির জন্য দিনের সঙ্গে রাতের সঙ্গে মনের সঙ্গে লড়াই করে অপেক্ষা করছি বাবা। যাচ্ছিস শঙ্কর? হ্যাঁ মা, আগে কলকাতায়, পরে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে কি করবি তা ভেবে দেখেছিস? জানি না কি করব, কিন্তু যেতে আমাকে হবেই। শঙ্কর, বারণ করো না মা, বারণ করলেও আমি শুনবো না। না না না, বারণ তোকে আমি করবো না, বারণ তোকে আমি করবো না, বরং বরং আমি তোকে আশীর্বাদ করছি। তবে এত ভাবছো কেন? ভাবছি সংসারে তুই কিছুই জানিস নি বাবা। চিরজীবন লেখাপড়া করে কাটিয়েছিস, মাত্র 1 বছর আদালতে বেরিয়েছিস। বিদেশ বিভূমির বান্ধব দেশ, সংসার বড় কঠিন জায়গা বাবা। যে কাজ করতে যাচ্ছিস সে কাজ করতে গিয়ে যদি মনে মর্মান্তিক আঘাত পাস, যে আঘাত পেয়েছি তারপরে কোনো আঘাত আমার লাগবে না মা। পারবি শঙ্কর, পারবি ছেলের কাজ করতে? স্ত্রী হয়ে আমি যা পারিনি তার প্রতি তোর আর আমার দুজনের কর্তব্য করতে। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হলো প্রশান্ত চ্যাটার্জি, আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। মা, তুমি ভালো থাকবার চেষ্টা করো, কেমন? ঠাকুর, আমার শঙ্করকে তুমি দেখো ঠাকুর।
শঙ্কর চ্যাটার্জি কে? আমি। ও, আপনি কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চান? আপনি তার ছেলে? আগে হ্যাঁ। আশ্চর্য। আশ্চর্য কেন? আজ 12 বছরের মধ্যে কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে। আজ হঠাৎ আপনি তার ছেলে বলে এসে দাঁড়ালে কেমন করে বিশ্বাস করতে পারি বলুন? তা সে যাই হোক, কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে আপনার দেখা হবে। দেখা হবে না? না, জেলের আইন ভঙ্গ করবার জন্য কয়েদি এখন আছে সলিটারি সেলে, মানে নির্জন কারাবাস। তার সঙ্গে আপনার 6 মাসের মধ্যে দেখা হবে না। তাহলে তার সঙ্গে দেখা করবার কোনো উপায় নেই? না। ও, তিনি কেমন আছেন জানতে পারি কি? বলা আইন বিরুদ্ধ, তবে জেনে রাখুন কয়েদি এখনো মারা যায়নি। তিনি কি অসুস্থ? প্রশান্ত চ্যাটার্জিকে হয়তো পাগলাগারদে পাঠাতে হতে পারে, অবশ্য পাগল বলে প্রমাণিত হল। রিক্সা! কোথায় যাবেন বাবু? আমি আমি কোন একটা হোটেলে গিয়ে উঠবো। হোটেল? হোটেল তো সব হাই স্ট্রিটে। তা আসুন, 1 টাকা দেবেন এখন, দুজনে আছেন যখন। না মানে না না, আমি ওনার সঙ্গে যাব না, আমি যাব নেদেলপাড়া। ও, আমি ভেবেছিলাম আপনারা দুজনে একসঙ্গে যাবেন। তা এক কাজ করুন না, আপনি বরং আগে যান, আমি পরের গাড়িতে যাবো। শুনুন না, আমার সেরকম কিছু তাড়াতাড়ি নেই, আপনি যান। না না, তাই বলে আপনি হেঁটে হেঁটে যাবেন? তা হয় না। তাতে এক কাজ করুন না, আপনারা দুজনে একসঙ্গে চলুন না, দিদিমণিকে নেদেলপাড়ায় নামিয়ে দিয়ে তারপরে আপনাকে পৌঁছে দেবো। এখন 58 দিয়ে দেবেন। না ভাই, তুমি ওকেই পৌঁছে দাও। হ্যাঁ, মিছে ভদ্রতার জন্য কষ্ট করার দরকার নেই, চলুন, আমাদের একসঙ্গেই পৌঁছে দেবে। অবশ্য আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি না থাকে। না না, আপত্তির কিছু নেই, তবে তবে আর দেরি করছেন কেন, চলুন। আপনি নিশ্চয়ই কৃষ্ণনগরের লোক নন? আগে না, আমি পাটনা থেকে আসছি, তবে বাংলাদেশে না হলেও কৃষ্ণনগরে আমি প্রথম এলাম। ও, কোনো আত্মীয় স্বজনের বাড়ি উঠছেন বুঝি? না না, আমার এখানে কোনো আত্মীয় স্বজন থাকেন না। তাহলে হোটেলে উঠছেন? সেরকম কি ইচ্ছে আছে, কিন্তু কিন্তু আমি তো এখানকার কোনো হোটেল জানি না। জর্জ কোর্ট আর হাই স্ট্রিটের কাছে একটা হোটেল আছে, নাম প্রীতি হোটেল। বেশ, সেখানে গিয়ে উঠবো। সাতটা কথা বিনিময় করলে লোকের সঙ্গে বন্ধুত্ব হয় শুনেছি। আমি তো দেহার মতো আপনার সঙ্গে অনেক কথা বলছি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রীতা মুখার্জি। আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আমি প্রেসিডেন্সি গার্লস স্কুলে মাস্টারি করি। আপনি নিশ্চয়ই মাস্টার নন? আগে না, আমি সবে ওকালতি আরম্ভ করেছি। অবশ্য আমার মা আপনার মতোই একজন শিক্ষক ছিলেন। ও বাহ, বেশ তো। আরে শোনো শোনো, এদিকে এদিকে। থামো থামো। এই নাও ভাড়া। এই মুশকিল করলেন দিদিমণি, আমার কাছে তো ভাঙানি নেই। আপনার কাছে আছে বাবু? জানা দেখছি না, হবে না তো। ঠিক আছে, তুমি এই টাকাটা নিয়ে নাও, বাবুর কাছ থেকে আর ভাড়া নিও না, বুঝেছো? না না, ভাড়াটা আমি দিয়ে দেবো। আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা আমাকেই দিতে হতো। বাহ,
আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা তো আমাকেও দিতে হতো। আপনি বিদেশি লোক, আমাদের এখানে এসেছেন, আমার কাছে দিন একটা থাক না। আর আটানা পয়সার জন্য যদি সেরকম অস্বস্তি বোধ করেন, এই বাড়িতে দিয়ে যাবেন। অবশ্য বলে মানে যদি আমার নামটা ভুলে না যান। যেরকম নাম আমার। না না, আপনার নাম আমি ভুলবো না। সেজন্য নয়, এই বাড়িতে আমার আরো দুজন বন্ধু থাকে, গীতা আর সীতা বলে। ওই দেখুন না কিরকম কৌতূহল নিয়ে তাকাচ্ছে, দেখেছেন? আচ্ছা চলুন, নমস্কার। নমস্কার। এই দাঁড়া দাঁড়া। মাফ করবেন। চাই আপনার? আচ্ছা, এই বাড়িতে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল না? বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানি? মানে 12 বছর আগেকার কথা বলছি। ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্টের নাম ছিল শ্রী সহদেব দত্ত। ও তাই বলুন, সে তো কবে উঠে গেছে মনে হয় এখান থেকে। উঠে গেছে? মানে কৃষ্ণনগরে তাদের কোনো অফিস নেই। ও, তা কতদিন হবে উঠে গেছে? সাল সন তারিখ কি আমি হিসেব করে রেখেছি মনে হয়, তবে অনেকদিন এই পর্যন্ত। আচ্ছা, তার লোকাল এজেন্ট সহদেব দত্ত মশাইয়ের কোনো খোঁজ দিতে পারেন? হ্যাঁ, সবাই নিজের নিজের ধান্দা নিয়ে ব্যস্ত, কে কার খোঁজ রাখে বলুন। তবে হয়তো আপনি ওটার সঙ্গে সঙ্গে অন্য কোথাও চলে গেছেন। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার নাম, পিতার নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, ঠিকানা, বয়স, পেশা। হ্যাঁ, এইবার নামটা সই করে দিন আর 10টা টাকা অগ্রিম দিন। সনাতন, সনাতন, বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যান আর এই সুটকেসটা নিয়ে যান। আমায় তবিয়ে দাঁড়ি, আমি নিমখারম নই শঙ্করী, দে মায় আমায় আমি চল। আগে কৃষ্ণনগর সমাচারের ম্যানেজারের সঙ্গে আমি একবার দেখা করতে চাই। আমি ম্যানেজার, কি দরকার বলুন? আচ্ছা, আপনাদের কাগজের পুরনো ইস্যুগুলো সব দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা যাবে। 40 বছর আগে যখন এই কাগজ বেরিয়েছিল তখন থেকে সমস্ত ইস্যুর কপি এখানে আপনি পাবেন। বলুন কোন সালে দরকার বলুন? আগে 12 বছর আগেকার। 12 বছর আগে মানে 1942 সাল। হ্যাঁ, 12 বছর আগে। আচ্ছা, তো সারা বছরের দরকার আপনার নাকি বিশেষ কোনো মাস আছে? আগে না, বছরটা মনে থাকলো, মাসটা তো তুলে নেই। তবু ওই হেমাঙ্গিনীর খুনের মামলা। ওই প্রশান্ত চ্যাটার্জির যাবজ্জীবন কারাদণ্ড, সে তো 1942 সালের 2 জুলাই। 5 টাকা পড়বে। এই নে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি? অবাক হবার কিছু নেই, এই কাগজের যিনি মালিক তিনি আমার আত্মীয়। আমি এখানে কাজ করে 2-4 টাকা বেশি রোজগার করি, এই যা।
ও আপনি যা খুঁজছেন তা পেয়েছেন? হ্যাঁ, ম্যানেজার বাবু বললেন পাঠিয়ে দিচ্ছেন। আপনাকে একটু চা পাঠিয়ে দিই কেমন? না করবেন না যেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে আমি কিন্তু এখনো 58 পয়সা ধারি। থাক না, এর আগে আমি কাউকে কোনোদিন পয়সা ধার দিইনি, মানে ধার দেবার মতো পয়সা নেই বলে। এই মহাজনী করে আমি যদি একটু আনন্দ পাই, আপনি তো বাধা দেবেন কেন? আপনার কথা বলা শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আমি যদি বলি আপনার কথা না বলা শুনে আমারও বেশ ভালো লাগছে, তাহলে হয়তো সেটা বেহায়াপনা হবে। কেন? আমি মেয়ে বলে। ও কখনো পুরুষ হও মা, কখনো ষোলশী নারী। এই দিন আপনার কাজ করছি। আপনি দেখুন, বিভক্ত ভাবে খুন, তারাপদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার হত্যাকারীকে পলাইতে দেখিয়াছে। তারাপদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার। হেমাঙ্গিনী চারিমা সন্তোষমাত্রা বলিয়া প্রকাশ। হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরাইয়া দিতে পারিলে 5,000 টাকা পুরস্কার। ভূমি ব্যবসা সহজের দপ্তরের ঘটনা। সহদেব দত্ত 5,000 টাকা পারিতোষিক। হেমাঙ্গিনী খুনের অপরাধী গ্রেপ্তার। বেঙ্গলগামী জাহাজ হইতে বেঙ্গল ইন্স্যুরেন্সের ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ধৃত। খুনের অপরাধী প্রশান্ত চ্যাটার্জি দায়রায় সুপর্দ। বিঘ্ন মুক্তি পাবলিক প্রসিকিউটর সুরেন্দ্রনাথ সরকার পক্ষে মামলা চালাইতেছে। তারাপদ সরকার আসামিকে শনাক্ত করিতে পারিল না। বিনা ও হরিপদ আদালতে প্রশান্তকে শনাক্ত করিল। তারাপদ সরকারের সাক্ষী অগ্রাহ্য চোখের দোষের জন্য। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। জয়চুরির বিচারে প্রশান্ত চ্যাটার্জি দোষী বলে সাব্যস্ত। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। দোষী বলে সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। দোষী সাব্যস্ত। দোষী বলে সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। দোষী বলে সাব্যস্ত। দোষী দোষী দোষী, কোনো সন্দেহ নেই। নির্দোষ বলে প্রমাণ করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জি। তোমার বাবা দোষী কি নির্দোষী সে আমি জানি না, তবে সেদিন আদালতে হলফ করে আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকটিকে আমি পালাতে দেখেছিলাম সে তোমার বাবা নয়। বাবার সম্বন্ধে আপনি আমাকে সব কথা খুলে বলুন। সেদিন দশহারা 10ই জুন 1942 সাল, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যে 7টা, আমি ঘরে বসে একটা বই পড়ছি।
আমার কম্পাউন্ডার হরিপদ এক পট চা এনে রেখে দিল। এমন সময় উপরে হেমাঙ্গিনী দেবী থাকতেন। প্রথমটা আমি তেমন কিছু মনে করিনি, তারপর যখন চা ঢালছি তখন ডক্টর মৈত্র। তিনি পরীক্ষা করে বললেন যথেষ্ট পরিমাণে ঘুমের ওষুধ খাইয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে গলাটা কেটে আলাদা করে ফেলা হয়েছে। তো আশ্চর্যের বিষয় এই, ডক্টর মৈত্রকে আদালতে সাক্ষী মানা হলো না, যদিও তিনি সর্বপ্রথম মিতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় রেঙ্গুনের জাহাজ থেকে তোমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। তিনি হলেন দায়রায় সুপার্দ, আমি হলাম সরকারি সাক্ষী। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস আমাকে জেরা করল। যে লোকটি মিতা হেমাঙ্গিনীর ঘর থেকে আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল সেই লোকটি আসামি কিনা। আমি বললাম না, খুনির সঙ্গে আসামির চেহারার আকাশ পাতাল তফাৎ। অন্তর্যামী ঠাকুর, তুমি তো সব জানো। আমার স্বামী কোনো অপরাধ করেনি, আমি কোনো অপরাধ করিনি, আমার শঙ্কর কোনো অপরাধ করেনি। তবে কেন কেন এই নির্মম শাস্তি? কে এর জন্য দায়ী? আমার দ্বারা তোমার কোনো সুবিধা হবে না। আমি বুড়ো অসুস্থ মানুষ, কারো কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই। নেহাত তুমি প্রশান্ত বাবুর ছেলে, তাই আমি যা জানি তোমায় সব বললাম। তবে পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাবার কেস তদন্ত করেছিল, সেই সব কথা জানে। তার সম্বন্ধে তোমার সব কথা জানা দরকার। আচ্ছা, সুশীল বাবু এখন কোথায় থাকেন বলতে পারেন? ওই যে শক্তিনগরে বাস্তুহারা কলোনি হয়েছে, সেইখানেই সে থাকতো শুনেছি। তার আসল বাড়ি বরিশাল। শক্তিনগরে বাস্তুহারা কলোনি? আরে হ্যাঁ, শক্তিনগর। জেলখানা দারোগা বলেই লোকে তাকে চেনে। বাড়ি আর ডক্টর মৈত্র, যিনি সর্বপ্রথম হেমাঙ্গিনীর মৃতদেহ পরীক্ষা করেন, তিনি এখন কোথায় থাকেন? তিনি যুদ্ধে গিয়েছিলেন, এখন মস্ত বড় ডাক্তার হয়ে গেছেন শুনেছি। আইএমএস এফআর সিএস হয়ে কলকাতার কোন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট। বিনা হরিপদ? হরিপদ মহেশগঞ্জে ওষুধের দোকান করে। আর বিনার এখন সে বিনা নেই, তার অবস্থা ফিরে গেছে। এই বাড়ির তো সে অর্ধেকের মালিক, দুদিন পরই হয়তো পুরো মালিকই হয়ে যাবে। আর ওই শিল্পাগার বলে দোকানটা, তারও অর্ধেকের সে মালিক। আচ্ছা, বিনা থাকে কোথায়? এই তো আমাদের ওই ওপরের পাশের ফ্ল্যাটে, আমি তো তারই ভাড়াটে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে চলি, কেমন? এসো। আপনি? ও, এই তারাপদ সরকার মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, তারাপদ বাবু দেখা পেলেন? হ্যাঁ, পেলাম। আচ্ছা, আপনি বুঝি এই বাড়িতেই থাকেন? এই বাড়িটা তো আমারই, তারাপদ বাবু আমারই ভাড়াটে। ওপরের ফ্ল্যাটে আমি থাকি। ও, তাই নাকি? আপনি বুঝি তারাপদ বাবুর কেউ হন? আগে না, আমি তার কাছে এসেছিলাম একটা কাজে। কাজ মিটল? আগে হ্যাঁ, তা একরকম মিটল। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এর আগে তো আপনাকে আমি কখনো দেখিনি। আগে না, আমি বিদেশি প্রীতি হোটেলে। ও, ওই হোটেলটা তো আমার দাদার।
শিল্পাগার বলে আমাদের বড় একটা দোকানও আছে, যেখানে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসবেন না একদিন? আচ্ছা আসবো। আজ চলি, আপনি শ্রান্ত হয়ে ফিরছেন তো, আপনার বিশ্রাম দরকার। চলি। তাহলে সুশীল রায়ের খোঁজ আপনারা দিতে পারেন? পারি না মানে? নিশ্চয়ই পারি। এই যে খাতাটা দেখছেন, এই খাতার মধ্যে 143 জন সুশীল রায় আছে। 143 জন সুশীল রায়? আরে মজা আগে থাকতে চমকাচ্ছেন, আগে লিস্টটা দেখুন। চাটগাঁর সুশীল রায় 27 জন, কুমিল্লার 19 জন, ঢাকার 52 জন, ত্রিপুরার 16 জন, ময়মনসিংহের 41 আর বরিশালের 14 জন। এর মধ্যে আপনার সুশীল রায় কোনজন? আগে তার বাড়ি বরিশাল। ও, তার বাড়ি বরিশাল। আচ্ছা, তা বরিশালে তো 14 জনের মধ্যে মশাই 3 জন মারা গিয়েছে, 8 জন থাকে নবদ্বীপে, আর বাকি 3 জনের মধ্যে তো একজন মোটা টাকা ঋণ নিয়ে সরে পড়েছে। আমাদের এই যে খাতা দেখছেন না, এই খাতা হচ্ছে বৃহৎ শব্দকল্পত্র। তা আপনার সুশীল রায় ঠিক আগে সুশীল বাবু জেল খাটা দারোগা নামে পড়ে। তাই বলুন যে জেল খাটা সুশীল দারোগা। বাড়ি বিক্রি করে সরে পড়েছেন। বাড়ি বিক্রি করে সরে পড়েছেন? হ্যাঁ। তা আপনি এক কাজ করুন না, আপনি ওই আমাদের নেদিল পাড়ার নিবারণ কুড়িকে জিজ্ঞাসা করুন না, ও খবর দিতে পারে। নিবারণ কুড়িকে চেনেন না? আরে বসে নিবারণ ময়রার ওই হাতের ওই আপনার সরপুরিয়া, কাঁচা গোল্লা, আর তারপর ধরেন ওই ছানার জিলিপি, ওটাই কি বলবো, মুখে দিয়ে যদি একটু চাপ দিয়েছেন একেবারে সুরুপ করে পেটের মধ্যে ঢুকে গেছে, বুঝেছেন? ও চিবোতে হয় না। তারপর ধরেন যে ওই সরপুরিয়া। ধন্যবাদ। শিগগিরই দেখবি। আর কি দেখবো? তোর সেদিনের বন্ধু। আমার এবার বন্ধু কোথায়? সেদিন যার সঙ্গে এক রিক্সা থেকে নামলি, কোথায় গেছিলি? ওই যে নিবারণ মাদার দোকানের সামনে। আমি যাদের চিনতে পারি তাদের চিনতে কখনো ভুল করি না। আপনার ডায়েরিটা কাল ফেলে এসেছিলেন সমাচার অফিসে, আমি ভাবছিলাম আপনাকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। থাক, আর ধন্যবাদ দেবার দরকার হবে না। এই ডায়েরিটা আমার খুব দরকারি। বাহ, দরকারি জিনিস অথচ যেখানে সেখানে ফেলে আসেন মনেও থাকে না। এমনি দিশেহারা। সত্যি দিশেহারা। আপনাকে দেখে তো মনে হচ্ছে রাত্রে বোধহয় ঘুম হয়নি, তার উপরে বোধহয় সারাদিন টোটো করে ঘুরে বেরিয়েছেন। আচ্ছা, নিবারণ ময়রার দোকানে কেন এসেছিলেন বলুন তো? ওই সুশীল রায় বলে একজন ভদ্রলোকের খোঁজ করতে। তিনি আগে পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ও, তার খোঁজ পেলেন না? উনি বললেন যে কালকে এরকম সময় আসতে, যদি খোঁজ পান তাহলে জানাবেন। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা, নমস্কার। দাদু, দাদু, আমি মুখারাম নই শঙ্করী, দে মায়ামাই তবিল দাদি। আপনার মার বউ, তার তো একেবারে ফাঁক, আপনি সে তবিল নিয়ে কি করবেন? মা শঙ্করীর তবিল হচ্ছে গভর্নমেন্টের তবিল, বুঝলে? ও রামপ্রসাদই শুধু সার বুঝেছিল। ভক্তি বলো আর মুক্তি বলো, সরকারি তবিল একটা হাতে না থাকলে দুনিয়ায় কোনো সুখ নেই। তাই কবি অতি কষ্টে সকলের মুখে দিয়ে চেয়ে বলেছিলেন, দে মা জামাই তবিল দাদি। আপনার মার তবিল মারি থাকবে, কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। বলো, ফোন নাম্বার। সুশীল রায়, সিআইডি ইন্সপেক্টর। হেমাঙ্গিনীর কেস তদবির করেছিল জেল খাটা দারোগা। শক্তিগড়ের বাড়ি বেঁচে দিয়ে 17 নম্বর স্টেশন ধরে বাড়ি ভাড়া করে থাকতো। কেমন করে জানলেন? হাত বুঝে। মানে বছরখানেক আগে বাড়ি বিক্রির বিজ্ঞাপন বেরিয়েছিল সমাচারে।
তাও আপনার মনে আছে? দেখছো মনে আছে, কাজী কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, এখন তিনি কোথায় আছেন? এখন এখন তিনি ইহলোকে আছেন নিশ্চয়ই, যখন পরলোক গমনের কোনো খবরই পাইনি। কোথায় আছেন দাদু? 2 সপ্তাহ আগেকার সমাচার দেখো, তাহলে সব জানতে পারবে। দে মা আমায় তো বিল দাবি, আমি মুখারাম নই শঙ্করী, দে মা আমায়। শঙ্কর বাবু, আসুন আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়িতে। রোজ রোজ আমাদের বাড়ির সামনে যে ফিরে যাবেন তা হবে না। কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু থাকলেও শুনবো না। আসুন আমার সঙ্গে। বসুন। কিন্তু এসব আপনি আসবেন বলে তাই আনিয়ে রেখেছি। তাই যে বললেন আপনাকে ঠিক এমন সময় নিবারণ আসতে বলেছে। দেখুন, একমাত্র মা ছাড়া এমন করে কেউ আমাকে বসিয়ে খাওয়ায়নি। কেন? আপনার বোন, স্ত্রী? আগে না, বোন আমার নেই, আর স্ত্রী আমার এখনো হয়নি। মায়ের আমি এক ছেলে। তাই না বসিয়ে খাওয়ালে খাওয়া হয় না। কেমন করে জানলেন? মেয়েদের মন এমন অনেক কথা বলে দেয় যা ঠিক বোঝানো যায় না। সুশীল বাবুর কোনো সন্ধান পেলেন? না, অথচ তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, কেমন করে হোক। তার জন্য আপনাকে বেশি কাঠখড় পোড়াতে হবে না। নিন, চা খেয়ে নিন, তারপর সুশীল বাবুর সঙ্গে দেখা করবেন। আপনি আপনি তার ঠিকানা কেমন করে জানতে পারলেন? বাড়ি। আপনি তো কাল আমাকে বললেন। আপনার কথা শুনে মনে হলো আপনি খুব অস্থির হয়ে তার খোঁজ করছেন, তাই আমি সারা কৃষ্ণনগর খোঁজ করে আমি তার সন্ধান করতে পারিনি। আর আপনি আমার মুখের কথা শুনে কৃতিত্বটা আমার চেয়ে আমার দাদু মানে কৃষ্ণনগর সমাচারের সব জায়গা ম্যানেজার বাবুরই বেশি। তার কথা ঠিক জানতে পারলাম সুশীল বাবু মাসখানেক আগে স্টেশনে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালে আছেন। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছি। আঘাতটা গুরুতর হলো, এখন তিনি একটু ভালো আছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? দেবেন না ধন্যবাদ, আমার পাওনা আটানার সঙ্গে এটা না হয় যোগ করে নেবেন। যে জীবনের কঠিন সাধনার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, চেষ্টা করলে কোনো জিনিসই তার নাগালের বাইরে নয়, সে যদি হঠাৎ জানতে পারে যে তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। শুধু সেইটুকু ভেবে আপনি অকপটে আমাকে সব কথা খুলে বলুন সুশীল বাবু। তুমি ঠিক তোমার বাবার মতো অদ্ভুত। কিন্তু জানো, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে হেমাঙ্গিনীর এই খুনের ব্যাপারে আর কারো কাছে আমি মুখ খুলব না। আর সেসব আমি নিজের মন থেকে ছুঁয়ে মুছে ফেলেছি পুরনো পচা কাগজের মতো। তুমি প্রশান্ত বাবুর ছেলে, আমারও তো দিন শেষ হয়ে গেছে, সব লাভ লোকসানের বাইরে চলে গেছি। না, আজ আর আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখবো না। 12 বছর হয়ে গেল, মনে হচ্ছে যেন কালকের ঘটনা। দেখুন স্যার, একটা সোনার সিগারেট কেস। সাবধান, ওতে আঙুলের ছাপ পাওয়া যাবে। SRH মনোগ্রাম করা। সাবধানে রাখো, ফিঙ্গারপ্রিন্টের জন্য ল্যাবরেটরিতে পাঠাতে হবে। কিন্তু SRH মনোগ্রাম করা কোন সিগারেট কেস তো
প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হয়নি? না, দাখিল করা হয়নি। কিন্তু তার সঙ্গে একটা চিঠি পাওয়া গেছিল। স্যার, এখানে চিঠি পাওয়া গেছে, তলে কোনো নাম সই নেই। পড়ো তো। হেমাঙ্গিনী, তোমার সঙ্গে মাঝে মাঝে কখনো দেখা হয় অবশ্য, কিন্তু আমি ছাড়াও তোমার আর 2-4 জন পুরুষ বন্ধু আছে। কাজেই কেমন করে বুঝবো যে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? যা হোক, ব্যস্ত হও না। সামনে 10 তারিখে দশহরার দিন সন্ধেবেলা আমি তোমার বাড়ি যাব। পিছনের দরজা খুলে রাখবে অতি অবশ্য, গিয়ে সব ব্যবস্থা করব। আশা করি এ ব্যাপার নিয়ে কোনো কলঙ্ক বা কুৎসার সৃষ্টি করবে না। তোমার ইন্স্যুরেন্স নিয়ে যাতে কোনো গোলমাল না হয় তাও দেখব। স্যার, এই চিঠি আর সোনার সিগারেট কেসটা যার সেই খুনি, কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকবে না তখনই যখন জানতে পারবো হেমাঙ্গিনীর এই অবস্থা কথাটার মানেটা কি। অবস্থা কথাটার মানে জানতে আর দেরি হলো না। তারপর দিনই সিভিল সার্জন ময়না তদন্ত করে আমাদের জানালেন মৃত্যুকালে হেমাঙ্গিনীর অবস্থা কি ছিল। গুড মর্নিং স্যার। মর্নিং। এই নাও পোস্টমর্টম রিপোর্ট, সিভিল সার্জন পাঠিয়েছে। কি সর্বনাশ! মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল। এতক্ষণে চিঠিটার একটা মানে পাওয়া গেল। এখন কি করবে ভাবছো? এখন দেখতে হবে স্যার যে হেমাঙ্গিনীর বাড়িতে সবচেয়ে বেশি কাজ যাতায়াত ছিল, কে হেমাঙ্গিনীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র ছিল, আর হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য দায়ী কে। চিঠিটা তার হাতের লেখা কিনা এবং সিগারেট কেসটা তার কিনা। ভালো করে বুঝে দেখো, হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য যে দায়ী চিঠিখানা তারই হাতের লেখা এবং সেই খুনি। এমন সময় সহদেব দত্ত নামে একজন ধনী ব্যবসায়ী এবং ইন্স্যুরেন্স এজেন্ট ঈশ্বর প্রেরিত হয়ে আমাদের কাছে হাজির হলো। কি খবর সহদেব? এই মাত্র নবদ্বীপ থেকে ফিরে এসে শুনলাম যে হেমাঙ্গিনী কাল রাত্রে খুন হয়েছে। হেমাঙ্গিনী আমার আপন খুড়তুতো বোন স্যার। আমরা বংশে 2টি বেঁচে ছিলাম। সে আমার যে কত ছোট, সেও কি করবে বলো, সবই অদৃষ্ট। অল্প বয়সে মারা গেল, সবই তার অদৃষ্ট। কিন্তু সৎকারের জন্য তার মৃতদেহটা দেবার ব্যবস্থা করে দিতে হবে স্যার। তার জন্য আটকাবে না, আমাদের কাজ হয়ে গেছে, ও হাসপাতালে গেলেই তুমি মৃতদেহ পাবে। আমরা হাবাতের ঘরে জন্মাইনি স্যার। বাড়ি ঘর দৌড় সম্পত্তি ইন্স্যুরেন্স নিয়ে হেমাঙ্গিনী লাখ টাকার মালিক ছিল। আমি তার একমাত্র আত্মীয় আর উত্তরাধিকারী। আমি 5,000 টাকা পুরস্কার দেবো স্যার, যে হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে। এ তো খুব ভালো কথা, আমি আজই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি। একটা কথা জবাব দাও তো সহদেব, কোনো কিছু গোপন না করে, তাহলে খুনিকে ধরা সহজ হবে। আচ্ছা, হেমাঙ্গিনীর সঙ্গে ইদানিং কার বেশি আলাপ ছিল? আগে সেই অল্প বয়সে বিধবা হয়েছিল, 2-4 জন পুরুষ বন্ধু তার ছিল বটে। আমরা কোনোদিন আপত্তি করিনি, যা করে সে খুশি হয় তাই করুক। তবে ইদানিং তার আলাপ হয়েছিল আমাদের ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবুর সঙ্গে। ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবু? আগে হ্যাঁ, প্রশান্ত চ্যাটার্জি। হেমাঙ্গিনী একটা 50,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে গোলমাল হয়, সেইটির অনুসন্ধান করতে তিনি প্রথম আসেন। আমি তাকে হেমাঙ্গিনী বাড়ি নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিই। তারপর থেকে প্রায় তিনি হেমাঙ্গিনী বাড়িতে আসতেন। হেমাঙ্গিনীর সঙ্গে তার অন্য কোন রকম সম্বন্ধ? আগে তা অসম্ভব নয়। হেমাঙ্গিনী যুবতী, প্রশান্ত বাবু যুবক, সুপুরুষ। প্রশান্ত বাবু এখন কোথায় থাকেন? আগে কাল সকালে অফিসে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন যে কাল সন্ধ্যেবেলা তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আরো বললেন। আর কি বললেন? আগে আরো বললেন যে হেমাঙ্গিনী বাড়ি যে তিনি সন্ধ্যেবেলা যাবেন, এই কথা যেন আমি কাউকে না বলি। আর যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি তিনি আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিলেন। অত তিনি জাননি কৃষ্ণগরী ছিলেন? আগে হ্যাঁ, আমি এই মাত্র তার হোটেল হয়ে আসছি, শুনলাম তিনি কাল রাত্রে ট্রেনে কলকাতায় চলে গেছেন। কাল রাত্রে ট্রেনে কলকাতা চলে গেছেন। আচ্ছা, আর একটা কথা, প্রশান্তবাবু ছাতি ব্যবহার করেন? আগে না, ছাই রঙের বর্ষাতি আর টুপি। সুশী, প্রশান্ত ইজ আওয়ার ম্যান, তাই গ্রেপ্তার করার সমস্ত ব্যবস্থা কর। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সহদেব কৃষ্ণনগরে ছিল? না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। অবশ্যই এসপির কাছে সে সেই কথাই বলে। কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল? অফিসিয়ালি হয়নি। তারপর আমরা প্রশান্ত বাবুকে
গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছো? না না, পরশুদিন সন্ধ্যেবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য। বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছো? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে। আপনি কি বলছেন, কি বলছেন? সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে। 5,000 টাকা পুরস্কার তোমরা পাবে। প্রশান্তই দোষী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্যার, খুন করে যে পালাতে চায় সে কখনো পুলিশের সুবিধা হবে জেনে নিজের নামে বাস রিজার্ভ করে না, বা খুন করার অস্ত্রখানাও নিজের ব্যাগের মধ্যে রেখে দেয় না। আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল, তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই। আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না। সিগারেট কেসটা কার আমাদের ভাববার দরকার নেই। চিঠিখানা সে বাঁ হাতে লিখেছিল। পুলিশ কখনো তার সন্ধান পাবে না মনে করে সে নিজের নামে বার্থ রিজার্ভ করেছিল, আর খুরখানাও ফেলে দেয়নি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবই তার বিরুদ্ধে। কিন্তু স্যার, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে খুনি মামলা। বেশি তর্ক করো না, আমার কথা মতো কাজ করো। প্রশান্তই খুনি। যাও। কথার ইচ্ছে কম। হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে তোমার বাবা দায়রা সোপর্দ হলেন। সুরেন দাস পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়ালেন। ওয়েল ডক্টর মুখার্জি, ইয়েস প্লিজ। ময়না তদন্তে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আমি পোস্টমর্টম পরীক্ষায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মৃত্যুকালে হেমাঙ্গিনী দেবী 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একখানি ধারালো অস্ত্র দিয়ে হেমাঙ্গিনী দেবীর গলা কাটা হয়েছিল, এইরকম একটি ধারালো অস্ত্র। এই খুরখানা হতে পারে? হ্যাঁ, এই খুরখানা হতে পারে। মিথ্যে বাড়ি, সব মিথ্যে কথা। তারপর 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 হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা এই আসামি এসে আমাকে বললে যে সন্ধ্যের সময় সে হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করবে। না না, মিথ্যে কথা। তোর সঙ্গে আমার সাথে দেখাই হয়নি। তারপর তারপর আসামি আমাকে বলে যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে সে সেদিন সন্ধ্যেবেলায় আমার সঙ্গে নবদ্বীপে দশহারা স্নান করতে গিয়েছিল। আসামি কি তোমার সঙ্গে নবদ্বীপে গিয়েছিল? আগে না, পরদিন 10টার সময় ফিরে এসে হেমাঙ্গিনী খুন হয়েছে শুনে আসামির বাড়িতে গিয়ে দেখে আসামি ফেরার। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, একেবারে মিথ্যে। দিনা, তুমি বুদ্ধিমতী মেয়ে। আদালতে দাঁড়িয়ে যে কথা তুমি বলবে তার গুরুত্ব কতখানি তা তুমি জানো? জানি। আমি সত্যি বই কখনো মিথ্যে বলবো না। বেশ, আচ্ছা বলো তো, হেমাঙ্গিনী খুন হওয়ার ঠিক অব্যবহিত পরে যে লোককে তুমি সিঁড়ি দিয়ে ছুটে পালাতে দেখেছিলে, এই আসামি সেই লোক কিনা? বেশ ভালো করে দেখে আমার কথার জবাব দাও। আমি জানি আমার সাক্ষীতে আসামির ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে শপথ করে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই আসামি সেই লোক যাকে আমি হেমাঙ্গিনী দেবী খুন হবার পরে সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? কোনো ভুল নেই এতে? কোনো ভুল নেই। এই আসামি যখন রাস্তার উপর দিয়ে পালিয়ে যায় তখন রাস্তার আলোতে এত ভালো করে দেখেছিলাম যে কিছুতেই ভুল হতে পারে না। প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমিও জানি না। কিন্তু হাতে ঢিল ছোঁড়ার পর আর তা ফিরিয়ে আনা গেল না। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস নাটকীয় ভাবে জজ এবং জুরিদের সামনে বক্তৃতা করবেন। জুরি মহোদয়গণ, আসামির দোষ সম্বন্ধে এমন সব প্রমাণ আপনারা পেয়েছেন যার চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। এমন জঘন্য নারী হত্যা খুনের ইতিহাসেও বিরল। এই জঘন্য বিভৎস হত্যার শাস্তি প্রাণদণ্ড নয়, যাতে একটি মুহূর্তেই জীবন শেষ হয়ে যাবে।
এর উপযুক্ত শাস্তি হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর, যাতে বিবেকের কষাঘাতে দিন রাত জর্জরিত হয়ে তিলে তিলে এই নারকীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, দুনিয়া মিথ্যে, এসব জোচ্চোর শয়তান মিথ্যাবাদী, সব মিথ্যে, সমস্ত মিথ্যে, আদালত মিথ্যে, ধর্ম মিথ্যে, সমস্ত মিথ্যে। কাটার আঘাতে ছিন্ন চরণে রক্ত ঝরে, কাটার আঘাতে ছিন্ন চরণে রক্ত ঝরে, চারিপাশে ওই মরণ কত না মূরতি ধরে, তবু হেথা শেষ নয় রে। ওই শোল বাঁশি বাজিছে সদাই, নাই ভয় নাই ভয় রে, শেষ তবু হেথা নয় রে। রীতা, আপনি? আপনি না, রীতা, শঙ্কর। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে, আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না রীতা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসংকোচে সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়াতে তোমার এতটুকু কবিতা হলো না? তুমি চমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন ভোলা, নিজের ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছো, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের আজ্ঞাতে আমি দিয়ে টানালাম তোমার মনের কাছে। যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলে মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রীতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে। আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে? তাও না। অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্য। যারা কারাগারে পৌঁছেছে
ফাঁসি কাটে মরেছে, তাদের প্রত্যেক সঙ্গে তোমাদের বেদনা যোগ দিতে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা যা মানুষকে দেয় আশা আর আলোর ইঙ্গিত। আলো মুছে দিয়ে ভরুক আকাশ আধার মেঘে, তোর দিশাহারা পথে ঝড় ঝঞ্ঝা থাকুক জেগে, তবু হেথা শেষ নয় রে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।